বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ইসকন নিয়ে, আমরা কথা বলছিলাম সনাতন ধর্মের অনুসারীদের বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে তাদের যে আশঙ্কা, এবং আমরা কথা বলছিলাম এই দুইয়ের সংমিশ্রণে নিরাপত্তাহীনতার আশঙ্কা এবং একটি হিন্দু ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন যাদের বিশ্বব্যাপী বিস্তৃতি আছে, তাদের সাংগঠনিক ক্ষমতা আছে, দক্ষতা আছে এবং একই সাথে সংযোগও আছে, সেই ইসকনের বাংলাদেশে অবস্থান নিয়ে যাদেরকে এখন অভিযোগ করা হচ্ছে যে এর সাথে এই ইসকনের মাধ্যমে ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে, বিশেষ করে ধর্মীয় বিষয়ে ভারত তার প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আবার ইসকনও সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকে, জনাব মঞ্জু যেটি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তাদের নিরাপত্তা নিশ্চিতে তার ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছে। ইসকন কি আসলে এতই প্রভাবশালী কিনা, এতই গুরুত্বপূর্ণ কিনা, এতই ক্ষমতাশালী কিনা যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা প্রভাব বিস্তার করতে পারে? যদি থাকে, তাহলে হঠাৎ ইসকন কেন এত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ালো? এবং ইসকন থেকে বহিষ্কৃত নেতা কে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে কেন হঠাৎ করে এত শোরগোল, যার কারণে একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, একজন আইনজীবী কোর্টে একজন আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এবং আমরা এখানে একটি বিষয় বারবার আলোচনায় এসেছে যে যখন বাংলাদেশে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিগৃহের শিকার হন, হত্যাকাণ্ডের শিকার হন, তখন যে পরিমাণে আলাপ আলোচনা এবং এর বিরুদ্ধে প্রতিবাদ হয়, কোর্টে এই একই যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সবাই সনাতন ধর্মের অনুসারী বলে অভিযোগ করা হচ্ছে, বা অনেকেই এই অভিযোগে অভিযুক্ত যে এদের মধ্যে অনেকেই সনাতন ধর্মের। এখন পর্যন্ত আমরা সুস্পষ্ট কোনো পুলিশের কাছ থেকে সুস্পষ্ট কোনো এফআইআর যদি এখনও করা হয়নি, তবে অভিযোগ আছে যে এখানে অধিকাংশই সনাতন ধর্মের লোকেরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এখন আবার অনেকেই প্রশ্ন করছেন যে এই হত্যাকাণ্ড নিয়ে কেন আলোচনা কম, এবং এটিও বৈষম্য কিনা, যে মুসলমানদের মাধ্যমে যদি কোনো সনাতন ধর্মের কিংবা মাইনরিটি কমিউনিটির কেউ আক্রান্ত হয়, তার বিরুদ্ধে সার্বিকভাবে বাংলাদেশের যে প্রতিবাদ থাকে, এর উল্টো চিত্র যখন দেখা যায় তখন বাংলাদেশের চিত্র ভিন্ন হয় কিনা। নাকি বিশ্বের বাস্তবতায় আমরা এদেশেও দেখেছি মাইনরিটিদেরকে প্রোটেক্ট করার জন্য যে বৃহত্তর কমিউনিটির যে গুরুদায়িত্ব থাকে, সেই গুরুদায়িত্ব পালনে ব্যর্থ হলে বা সেই গুরুদায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিলে, তখন এখানকার যত মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি আছে, এখানকার যত কমিউনিটি সংগঠন আছে, এখানকার যত মানবাধিকার সংগঠন আছে, তবে তারা সবাই একযোগে এর প্রতিবাদ করে, কারণ তারা মনে করেন যে মাইনরিটির রাইটস প্রোটেক্ট করা বড়দের দায়িত্ব, যারা গুরুদায়িত্বে আছেন তাদের দায়িত্ব, এবং যারা সংখ্যাগরিষ্ঠ আছেন তাদের দায়িত্ব। একই সাথে এও আমরা দেখি যখন মাইনরিটি কমিউনিটির দ্বারা কেউ আক্রান্ত হন, তখনও কিন্তু বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে মাইনরিটি কমিউনিটিকে প্রোটেকশনের নামে আসলে আশকারা দেওয়া হচ্ছে কিনা। ইমিগ্রেশনের ফ্লো যখন বৃদ্ধি হয়, তখন অনেক ক্রিমিনালরা এদেশের ইউরোপিয়ান সমাজে বিস্তৃতি লাভ করছে কিনা। এখন বাংলাদেশের ক্ষেত্রে নিশ্চয়ই বিষয়টা ভিন্ন, কিন্তু আমি যদি জনাব মঞ্জু, এই যে আলোচনা হচ্ছে যে একজন মাইনরিটি কমিউনিটির লোকেরা বা সন্ত্রাসীরা, আসলে এরা তো মাইনরিটি কমিউনিটির বলতে তো ট্যাগিং করলে তো আরেকটি সমস্যা, সন্ত্রাসীরা এই যে কোর্ট প্রাঙ্গণে একজন আইনজীবীকে হত্যা করেছে। এখন এই আইনজীবী, তিনি মুসলমান, নিশ্চয়ই যারা হত্যাকাণ্ডের শিকার করেছে তারা, আমি নিশ্চিত নই বা আমরা কেউই নিশ্চিত হতে পারবো না যে তাকে কেন টার্গেট করা হয়েছে। কিন্তু এই আইনজীবী হত্যাকাণ্ডের পর এখন যে আলোচনা আসছে যে মাইনরিটি কমিউনিটির দ্বারা একজন মুসলমান হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর যেভাবে এর প্রতিকার এবং প্রতিবাদ জানানোর প্রয়োজন ছিল, ঠিক সেভাবে হচ্ছে কিনা। আপনি তো অনেকগুলো কথা বলেছেন, যে প্রথম আমি আপনাকে বলি কিছু আগের কথার সূত্র ধরে আমরা ইসকনকে দায়ী করব কিনা। যেহেতু ইসকন বলছে যে সে ইসকনের সাথে জড়িত না, এটা তো পার্টিকুলারলি হচ্ছে আপনার চিন্ময়ের সাথে রিলেটেড। এখানে চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে, এটা অভিযোগ। আমি এমনিতে মনে করি রাষ্ট্রদ্রোহ মামলা কোনো ব্যক্তি দায়ের করা উচিত না। রাষ্ট্রদ্রোহ মামলা সবসময় রাষ্ট্রের পক্ষ থেকেই দায়ী করতে হয়। আপনি জানেন একটা ইন্টারেস্টিং ঘটনাও আছে, যিনি রাষ্ট্রদ্রোহ মামলাটা করেছেন তিনি বিএনপি দলীয় কর্মী, এবং তাকে কিন্তু তার দলের
তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই যে দেখেন, এই জায়গায় আপনি দেখবেন যে বিএনপি কিন্তু এই জায়গায় একটু কঠোর ভাবে এই বিষয়টাকে নিয়েছে, একটা দিক। দ্বিতীয়ত আরেকটা দিক যদি আপনি দেখেন, রিসেন্টলি আপনি দেখবেন চিন্ময়ের সাথে অনেক রাজনৈতিক দলের নেতাদের ছবি দেখতে পাবেন। বিশেষ করে আমি দেখেছি যে ফরহাদ মাজারের সাথে খুব অন্তরঙ্গ ছবি, চট্টগ্রাম জামাতের আমিরের সাথে তার খুব অন্তরঙ্গ ছবি, ইভেন একটা ছবি বিএনপির মহাসচিবের সাথে তার ছবি। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে আমাদের দেশের, ইভেন চট্টগ্রামে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে এর মধ্যে। আপনি দেখবেন যে এই দুর্গাপূজার সময় মুসলিম কমিউনিটির কারা কারা গিয়ে যেন তাদের মঞ্চে উঠে গান গেয়েছেন, এটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে। তো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে যে এবারে দুর্গাপূজায় সবাই চেষ্টা করেছে যে একসাথে হয়ে করার জন্য। ঝিনেদানা কোথায় আমি তো দেখলাম যে জামাতের এক নেতা পূজায় গিয়ে সেখানে উনি গীতা থেকেও পাঠ করেছেন। তো এগুলো সবগুলো কিন্তু এক ধরনের প্রোগ্রেসিভ সিমটম যে আমাদের দেশে যাদেরকে আমরা হার্মফুল মনে করি রিলিজিয়াস হারমোনির জন্য, তারাই যখন একসাথে হচ্ছে, তারাই যখন জড়াজড়ি করছেন, একসাথে থাকছেন, তাহলে তো এটা ইমপ্রুভ করার কথা। হঠাৎ করে এই জিনিসটা ডিক্লাইন করলো কেন? এবং আপনি যে প্রশ্নটা তুলেছেন যে হঠাৎ করে এত বিশাল বিশাল সমাবেশ কেন করা হলো, এবং এই সমাবেশের সাথে ভারত কিভাবে জড়িয়ে গেল, এবং এই যে ভারতের কাছে আহ্বান জানানো হলো, আহ্বান জানানোর পরে আমরা দেখছি যে ভারতের পররাষ্ট্র দপ্তর আবার চিন্ময়ের গ্রেফতার নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। দেখেন, এই ঘটনার পর একজন হৃদয় বিদারক একটা দৃশ্য, একজন আইনজীবী মারা গেছেন, তার একটা ছোট্ট শিশু আছে, তাকে হত্যা করা হয়েছে অত্যন্ত জঘন্য ভাবে। তার মানে একেবারে তার কানের কাছ দিয়ে যে মানে জবাইয়ের চিহ্ন দেখা যাচ্ছে, এগুলো স্বাভাবিকভাবেই একটা মানে টেন্স তৈরি করে। কই ভারত সরকার তো সাথে সাথে এই কথাটা বললো না যে এরকম একটা হত্যাকাণ্ড হয়েছে, এটারও আমরা নিন্দা জানাই। তাহলে তাদের কাছে আমি ধরেই নিলাম, প্রথম কথা হচ্ছে যে ভারত কেন আমার দেশের আভ্যন্তরীণ বিষয়ে এত দ্রুত সে রিয়াকশন দিবে? আমার দেশে প্রতিনিয়ত নানা ঘটনা হচ্ছে, সেখানে নিয়ে তো তার কোনো উদ্বেগ নাই। চিন্ময়ের বিষয়ে সে কেন করলো? আবার সাথে সাথে আমরা দেখছি ইসকন কেন তাকে আহ্বান জানালো। আবার আমি দেখছি একটা হত্যাকাণ্ড হয়েছে নৃশংস কায়দায়, সেটার ব্যাপারে ভারত কোনো নিন্দা করছে না। তাহলে ভারতের পজিশনটা এখানে প্রশ্নবোধক, প্রশ্নবিদ্ধ হচ্ছে, প্রশ্নবোধক হচ্ছে। এই যে আপনি বলছেন যে ইসকন কি এত শক্তিশালী, হ্যাঁ তাই তো, আমার কাছেও তো সে একই প্রশ্ন যে ইসকন এমন কি একটা শক্তিশালী সংগঠন যার কারণে ভারতের পররাষ্ট্র দপ্তর এটাকে কনসার্ন হিসেবে শো করছে। এখন আসেন, এই যে একটা আমরা সবসময় বলি যে আমাদের প্রত্যেকের নাগরিক হিসেবে পরিচয় হওয়া উচিত, আমি বাংলাদেশের নাগরিক, আমি কি মুসলিম নাগরিক না হিন্দু নাগরিক, এই পরিচয়টা প্রাধান্য পাওয়া উচিত না। আমরা মাইনরিটি বা মেজরিটি শব্দটাও আমি মনে করি এটা একটা অসাংবিধানিক। হ্যাঁ, আমরা রিলিজিয়াস মাইনরিটি বলতে পারি, কারণ এটা একটা ব্যাপার, আমরা বলতে পারি রিলিজিয়াস মেজরিটি পোর্শনকে আমরা এভাবে বলতে পারি। বাট শুধু মাইনরিটি বলা, সংখ্যালঘু বলা, এটা কিন্তু এক ধরনের, এটাও এক ধরনের নিপীড়নমূলক শব্দ। তো এখানে যে জায়গাটা আমরা বারবার বলছি যে এই ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় বিভাজন যদি আমরা করতে যাই, দেখা যাবে যে আমার স্কুলের শিক্ষক আছেন হিন্দু, আমি যাদের কাছে শিক্ষকতা করেছি, শিক্ষা নিয়েছি, তার মধ্যে আমার তো এখনো 4-5টা শিক্ষকের নামই মনে পড়ছে মুখস্থ, যে যারা হিন্দু ছিলেন। তো আমরা তো এই যখন এই বিভাজনটা তৈরি হবে, তখন কিন্তু মনে হবে আমার উনি তো শিক্ষক না, উনি তো হিন্দু লোক, বা মনে হবে যে এ তো মুসলিম লোক। এইভাবে বিভাজনটা বারবারই আমাদের এখানে কেউ না কেউ করেছে, এবং এই বিভাজন যদি মুসলমান ধর্মেরও কেউ করে থাকে এটা অন্যায়, হিন্দু ধর্মের কেউ যদি করে থাকে এটা অন্যায়। এবং এই অন্যায়ের প্রবণতাটা আমাদের দেশে আছে, এবং বেশি আছে এটা ভারতে। যে জিনিসটা আমি আপনাকে বলি যে এই যে উগ্র হিন্দুত্বের যে প্রসারটা ভারতে ঘটেছে, এবং এটার কারণে কিন্তু ভারতে প্রচুর পরিমাণে রায়ট হচ্ছে, প্রচুর পরিমাণে মসজিদ মন্দির বিতর্ক আছে, মসজিদ ভেঙে মন্দির তৈরি করার ব্যাপার আছে। এই জায়গাগুলো সারা বিশ্বে একটা আনরেস্ট তৈরি করে। তো সেই জন্য আমি আপনার এই কথাটাতে বলছি যে কোনো ব্যক্তিকে ধর্মের ভিত্তিতে তাকে তার অপরাধকে, দেখেন প্রফেসর ইউনুস কিন্তু এখানে একটা শক্তিশালী কথা বলেছেন। উনি জি। বলেছেন আমার দেশে কোনো হিন্দু বা মুসলমান রাষ্ট্রের কাছে কেউ নাই, আমার কাছে আছে নাগরিক। এখন একজন লোক আওয়ামী লীগ করে, আরেকজন লোক বিএনপি করে, কই বিএনপিরও তো আপনার গয়েশ্বর চন্দ্র রায় গ্রেফতার হয়েছেন, বিএনপিরও তো ওই যে আমাদের নিতাই বাবুর মেয়ে, যে ওর নাম হচ্ছে এই আমাদের নিপুণ ব্যারিস্টার রায়, নিপুণ রায়, নিপুণ রায়, নিপ- দেখেন নিপুণ রায়কে, সে একজন নারী,
একটা সম্ভ্রান্ত ঘরের নারী, তাকে কিভাবে মানে মানে নির্যাতনমূলক মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে। কই তখন তো আমাদের নারীবাদী বা আমাদের হিন্দু কমিউনিটির লোকেরা একটু তো কোহেশন শো করেন নাই তারা। সুতরাং এই যে ধর্মের কার্ডটাকে দলের জন্য ব্যবহার করা, ধর্মের কার্ডটাকে সামনে আনা, আমি এই জায়গায় বিএনপিকে সেলিউট করি যে বিএনপির রাজনীতিতে আমি এটা দেখেছি, তারা কখনো ধর্মের কার্ডটাকে সামনে আনে না। কিন্তু ধর্মের কার্ডটাকে আমি আওয়ামী লীগকেও বারবার আনতে দেখেছি এবং আমাদের দেশের বিভিন্ন ধর্মীয় দলকেও এই জিনিসগুলো আনতে আপনি কখনো আওয়ামী কখনো লীগের নাম বললেন, ধর্মীয় সংগঠনের নাম কেন বলছেন না? এই বৈষম্য কেন? সরি। আপনি আওয়ামী লীগের নাম বললেন যে এরা ধর্মকে সবসময় ব্যবহার করে। আপনি কিন্তু ধর্মীয় সংগঠনগুলির নাম বলছেন না। ধর্মীয় সংগঠনের নাম বলতে আপনি বৈষম্য করছেন কেন? সংগঠন তো অনেকগুলো, ধর্মীয় সংগঠন তো অনেকগুলো, এই জন্য মেজর মানে সংগঠনের নাম বলুন। না না, ধরেন আমি আপনাকে বলি, যেমন জামাতে ইসলামী, যেমন ধরেন আপনি যদি ধরেন হেফাজতে ইসলাম, বা এই যে বিভিন্ন ধরনের দলের কথাগুলো আসছে, জি। যে ওনারা বিভিন্ন সময়ে যে আলোচনাগুলো উঠে যে আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতির জায়গাটাকে আনি, ধর্মের ভিত্তিতে। যেমন আমি আপনাকে একটা মজার, আপনি যেহেতু কথা তুলেছেন, মজার কথাটা আপনার সাথে শেয়ার করি। আমি আজকে আহ এই বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে অনেকগুলো ইসলামিক দলের লোকেরা ছিল। সেখানে আমি বলেছি যে গতকাল আমি পত্রিকায় দেখলাম যে অনেকগুলো ইসলামিক দলের সংগঠনের নেতারা চাইনিজ কমিউনিস্ট পার্টির একটা আমন্ত্রণে তারা বেইজিং যাচ্ছেন। জি। এয়ারপোর্টে খুব সুন্দর সহাস্য ছবি। হুম। তো ওই মিটিং এ অনেকগুলো কমিউনিস্ট পার্টির নেতারা ছিলেন, যেমন বাসদের নেতারা ছিলেন, সিপিবির নেতারা ছিলেন, তারপরে বামপন্থী অনেকগুলো দলের নেতারা ছিলেন। তো আমি ওনাদেরকে বললাম যে আপনারা কখনো জামাতের সাথে মিটিং করতে চান না, হেফাজত ইসলামের সাথে দেখলে আপনারা তাদের সাথে বসতে চান না, তা আপনাদের গুরু কমিউনিস্টরা তো ঠিকই তাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে ইসলামিক দলের নেতাদেরকে বললাম যে আপনারা যাদেরকে মানব রচিত মতবাদ বলে বা আলট্রা সেকুলার বলে যাদেরকে এখানে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করেন বা তাদেরকে নাস্তিক হিসাবে মনে করেন, তা আপনারা ঠিকই তো ওদের বড় পোর্শনের যাদের আমন্ত্রণ, সেখানে তো ঠিকই তারা আপনারা যাচ্ছেন। অর্থাৎ এই যে ধর্মীয় বিভাজন রাজনীতির জায়গায়, এই জায়গাটাকে না দেখে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের এই জিনিসগুলো অনেক কমে আসবে। তো সেই প্রসঙ্গ থেকে আমি আপনাকে বলছি যে ধর্ম কার্ডকে, রাজনীতিতে ধর্ম কার্ড ব্যবহার করা উচিত না। রাজনীতিকে মানে নাগরিক অধিকারের জায়গা থেকে আমাকে রিলেট করতে হবে। যখন কোনো জামাতের লোক মার খায়, যখন কোনো বিএনপির লোক মার খায়, তখন কেন আপনি তাকে ধর্মীয়ভাবে বলেন না? আর যখনই কোনো হিন্দু লোক মার খায়, সে শুধু আওয়ামী লীগের হলেই তখন শুধু আপনি বলেন যে সংখ্যালঘু। তো বিএনপির হিন্দু মার খেলে তো আপনি বলেন না। এই জায়গা থেকে আমরা বলছি যে আমাদেরকে একটা, এই যে আপনি এখন আলোচনাগুলো তুলছেন না, এই যে আমরা আলোচনাগুলো করছি, এগুলোর মাধ্যমে গণসচেতনতা তৈরি হবে। এবং কেউ যদি যখন বলবে যে কারো ব্যাপারে কোনো অভিযোগ তুললে তার রিয়েল ফ্যাক্টের অনুসারে তুলতে হবে। ইভেন আমি যখন মনে করি যে চিন্ময়ের বিরুদ্ধে কি অভিযোগ, চিন্ময়ের বিরুদ্ধে অভিযোগ যেগুলো আমরা দেখেছি, এবং আজকে আপনার এই যে ইসকনের লোকেরা বলছে চিন্ময়ের বিরুদ্ধে শিশু নির্যাতন, যৌন নিপীড়নের অভিযোগ আছে, তো এটার সাথে ধর্মের কি সম্পর্ক বলেন? আচ্ছা, আমি আপনাকে এখানে একটু বলি যে যৌন নিপীড়ন শব্দটি তারা উচ্চারণ করেননি। আমি পড়েছি। তারা বলেছেন অসৌজন্যমূলক আচরণ, অশোভন আচরণ বলেছেন। মানে এই চিন্ময়ের ব্যাপারটা নিয়ে, আমি শুধু চিন্ময়ের ব্যাপার না, আপনার এই ইসকনের বিভিন্ন আশ্রমগুলোতে এই ধরনের অভিযোগ আছে এবং এটা পত্রিকার রিপোর্ট গুলোতে আমরা প্রায় পাই। যে অভিযোগগুলোতে বিভিন্ন জায়গায়, আমি তো আপনাকে উল্লেখ করেছি, আমার কাছে অত বিস্তারিত তথ্য নাই, সিঙ্গাপুরে ইসকনের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এই রকমের বিভিন্ন অভিযোগে। আমি আবারও বলছি যে কথাটা, এটা হয়তো রিপিট হচ্ছে। সিঙ্গাপুরে নিষিদ্ধ করা হয়েছে ইসকনকে। ইন্দোনেশিয়াতে পার্শিয়ালি নিষিদ্ধ, এরকম আরো কয়েকটি দেশে নিষিদ্ধ আছে। কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশে, যে সমস্ত দেশে ইসকন সাংগঠনিকভাবে তারা কার্যক্রম করতে চায়, ইনক্লুডিং ইউরোপ, আমেরিকা এবং মেজর কান্ট্রিগুলোতে, ইসকন কিন্তু তারা প্রকাশ্য এবং ইসকনের সাংগঠনিক তাদের কার্যক্রমও কিন্তু আছে। কিন্তু আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আসি, বাংলাদেশে এই যে আমি আগেই যেটি বলছি, আগে একটি প্রশ্ন করেছিলাম আপনাকে, আসলে এই প্রশ্নটি আমরা করেছিলাম, যদিও পরবর্তীতে জনাব গিয়াস কাদের চৌধুরী উত্তর দিয়েছেন। প্রশ্ন হচ্ছে যে আমরা এর আগে দেখতাম যে বিভিন্ন সময়ে ধর্মের বিষয়ে কোনো ধর্মীয় কোনো উস্কানি
ধর্মীয় কোনো উন্মাদনা কিংবা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে যে সমস্ত ধর্মীয় রেটরিক বিভিন্ন বক্তারা বক্তব্য দিতেন, এই বিষয়গুলি যখন রাজনীতিতে প্রভাব পড়তো তখন সবসময় জামাত এবং হেফাজতকে কানেক্টেড করা হতো, ট্যাগিং করা হতো। এবং জামাত, হেফাজত, পাকিস্তান, আইএসআই একটি একটি প্যাকেজ ছিল। কোনো কিছু হলেই এই একটি প্যাকেজ রাজনীতির মাঠে ছেড়ে দেওয়া হতো। এখন আপনি আশঙ্কা করছেন কিনা ঠিক বিপরীত আরেকটি প্যাকেজ তৈরি হচ্ছে, হিন্দু, ইসকন, ইন্ডিয়া, র, এই এই প্যাকেজ এখন তৈরি হচ্ছে কিনা, এবং এই প্যাকেজ আগের প্যাকেজ যেহেতু টেকেনি, আগের প্যাকেজের উন্মাদনাও আমরা দেখেছি এবং একই সাথে পরিণতিও আমরা দেখেছি। এখন নতুন করে যদি আরেকটি প্যাকেজিং তৈরি হয় এবং উন্মাদনা তৈরি হয়, এর পরিণতিটিও ভালো হওয়ার কথা না। আপনার কি মনে হয়? না, আপনি খুব সুন্দরভাবে রিলেট করেছেন। কথা হচ্ছে যে প্যাকেজ যদি বেসলেস হয় তাহলে এটা টিকবে না, এটাই তো প্রমাণ, আপনি নিজেই বলছেন। বেসলেস প্যাকেজ যদি আপনি ছাড়েন, এটা কোনো না কোনো সময় এটা ব্যাকফায়ার করবে এবং এটা 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 মানুষ গ্রহণ করবে না। কিন্তু যদি বেসিস থাকে, যেমন আপনি তো হাতে নাতে দেখতে পাচ্ছেন যে আমি তো আপনাকে প্রমাণ দিয়ে বললাম যে আপনি চিন্ময়ের ব্যাপারে কনসার্ন শো করছেন, কিন্তু আপনি সাইফুল ইসলাম আলিফের ব্যাপারে কনসার্ন শো করছেন না। আপনি ইসকনের টুইট পাওয়ার সাথে সাথে আপনি রেসপন্স করছেন, তখন তো এটা বেস তৈরি হচ্ছে, তখন তো এটার একটা যৌক্তিক প্রমাণ সামনে আসছে। সেজন্যই আমি আপনাকে বলছি। এবং দেখেন, এটা আপনার এখানে তো শেখ হাসিনা অন্য কোথাও পালিয়ে তো যায় নাই। শেখ হাসিনা পালিয়ে গেছেন ইন্ডিয়াতে। শেখ হাসিনার কোনো ট্রাভেল ডকুমেন্ট নাই এখন, মানে বাংলাদেশের, মানে কোনো, মানে কি বলা যায় যে আইনগত কোনো ভিত্তি ছাড়া তাকে সেখানে তারা আশ্রয় দিয়ে রেখেছেন এবং এটার কোনো যৌক্তিক জবাবও তারা দিচ্ছেন না যে কি স্ট্যাটাসে উনি এখানে আছেন। ওনার বিরুদ্ধে একটা গণহত্যার অভিযোগ, এবং এইভাবে উনি দিনের বেলায় পালিয়ে গেছেন। পৃথিবীতে রাতের বেলায় পালিয়ে যাওয়ার স্বৈরাচারের অনেক নজির, তো দিনের বেলায় এইভাবে ডকুমেন্টস রেখে, ছবি রেখে, ভিডিও রেখে পালিয়ে যাওয়ার ইতিহাস কম আছে। এবং কোথায় যাচ্ছেন, কোন জায়গায় গিয়ে নামছেন, সবকিছুর তথ্য প্রমাণ সহ আমাদের কাছে চলে আসছে। আচ্ছা, সেজন্য, এবং ওনার মাঝে মাঝে ভিডিও, ওনার মাঝে মাঝে অডিও রেকর্ড রিলিজ হচ্ছে। তো এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে আপনি যেটা বলছেন যে বেসলেস যদি কোনো বয়ান তৈরি হয় তাহলে সেটা টিকবে না। আর যে বয়ানের সাথে তথ্য প্রমাণ আছে, নেটওয়ার্কিং আছে, যে প্রমাণের পেছনে দেখা যাচ্ছে যে আসলেই ভারত সরকার সেই ধরনের ভূমিকা রাখছে, তখন তো এটা একটা, মানে সত্যিকার অর্থে একটা প্রমাণ আকারে দাঁড়াবে। এর বাইরে আপনাকে আর কি বলবো? আপনাকে মনে আছে যে ভারত আছে তো আমরা আছি, আমরা আছি তো ভারত আছে, এই ধরনের বয়ানগুলো তো মানে জি, পাবলিকলি, কথাগুলো তো আওয়ামী লীগের নেতারা পাবলিকলি বলেছেন। হুম, সুতরাং এই এই জায়গায় তো আপনি ওই জামাতের সাথে যেই, মানে পাকিস্তানের লিঙ্ক, বেসলেস লিঙ্ক, আর এটার সাথে তো টিকবে না সেটা। আর আচ্ছা। যদি বেসলেস হয় সেটারও একটা ব্যাকফায়ার করবে, সেটা প্রকৃতির বিধান মতো হবে, এটা নিয়ে আমরা কেউ ঠেকাতে পারবো না। জনাব গিয়াস কাদের চৌধুরী, জনাব মঞ্জু বলেছেন শেখ হাসিনার কথা, তিনি ভারতে পালিয়ে গিয়েছেন এবং একই সাথে বেসলেস যদি প্যাকেজিং হয় সেটি টিকবে না তাও বলেছেন। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজে আজকে একটি বিবৃতি তারা প্রকাশ করেছেন শেখ হাসিনার নামে, এবং সেখানে তিনি এই হত্যাকাণ্ডের, সাইফুল আলম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য আবেদন জানিয়েছেন। একই সাথে তিনি নিরাপত্তার জন্য, সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য তিনি 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 দাবি জানিয়েছেন, আশঙ্কা প্রকাশ করেছেন তাদের নিরাপত্তাহীনতার নিয়ে। এখন সাবেক প্রধানমন্ত্রীর এই শেখ হাসিনার এই মন্তব্য কিংবা তার এই প্রতিক্রিয়া এবং হত্যাকাণ্ডের জন্য প্রতিবাদ জানানো, এটি বাংলাদেশে কতটুকু গুরুত্বপূর্ণ এখন আপনার মতামত জানতে চাই। ভাই, আপনি শেখ হাসিনার বক্তব্য তুলে ধরেছেন। আপনি শেখ হাসিনার বক্তব্যগুলো এই গত 3 মাসে ওনার আহ, মানে মোস্ট আনসেরিমোনিয়াস ডিপার্চারের পর আপনি তার বক্তব্যগুলোকে আমি কিন্তু কোনোভাবেই সিরিয়াসলি নিই না। কারণ সে কখন কি বলে আর কখন কি বলে সেটা অর্থবহন কি করে, এটা ভাই আমি দীর্ঘদিন এই বাংলাদেশের রাজনীতির অঙ্গনে ছিলাম, আমি এখনো বুঝতে পারিনি। এবং সে আপনার এই সরকার বা এই বর্তমান আমরা যেখানে অবস্থানরত আছি, এই দেশকে অস্থিতিশীল করার জন্য সর্বশক্তি সে নিয়োগ করবে।
এবং অল দিস আপনি যেগুলো দেখছেন, আপনার একটার পর একটা ঘটনা ঘটে গেছে, এগুলো তারই সৃষ্টি, তারই সৃষ্টি। তার কাছে অর্থ আছে এবং তার ছেলেপিলের কাছে অস্ত্র আছে, এবং সে এই দুটা জিনিসই সে ব্যবহার করবে এই দেশকে অস্থির করার জন্য, এই সরকারকে দুর্বল করার জন্য। সরকার নয়, সরকারের প্রত্যেকটি প্রতিষ্ঠানে সে গন্ডগোল করার জন্য সে তাই করবে। আচ্ছা, এবং সে নিজে ফিরে আসার জন্য না, নিজে সে যে ফিরে আসবে সেজন্য না, সে এটা প্রতিশোধমূলক এই দেশের মানুষকে শাস্তি দেওয়ার জন্য সে অপকর্মগুলো করবে। আজকে তার মায়া কান্না আপনি দেখুন, আমি তো বিএনপি করি, আমার দৃষ্টিকোণ তার প্রতি একটা থাকে, মানে বিরোধ মনোভাব থাকতেই পারে। দেখেন তার দলের লোক তাজউদ্দিন সাহেবের ছেলে কি বলেছে আজকে। তাজউদ্দিন সাহেবের ছেলে যদি বলে ফেলতে পারে গুম খুনের অভিযোগ হাসিনারই নিতে হবে, জি, এই মহিলা প্রচুর অর্থের মালিক, সে এখনো যা করছে হিন্দুস্তানে বসে, সে কার্যকলাপ এই দেশের মানুষ মোটেই মেনে নেবে না। এটা অস- আমার কথা নয়, জি, এটা ওনার সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের সন্তান এই কথাগুলো বলেছে। শুধু সে না, তার বোন, যাকে কাকুতি মিনতি করে শেখ হাসিনা মনোনয়ন দিয়ে গত সংসদে সংসদ সদস্য নির্বাচিত করেছিল। জি। আমি তো আ- আপনি আপনি বলছেন যে আসলে এর কোনো গুরুত্ব নেই, অথবা আপনি আমাদের দৈনন্দিন জীবনে তার বক্তব্যের কোনো গুরুত্ব নেই, বরঞ্চ her narrative is going to be having a again a negative impact on our society and our people. দর্শক আপনাদের ভাবনা জানতে চাই, আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভাবনা কিংবা তার মন্তব্য প্রতিক্রিয়া আসলে বাংলাদেশের রাজনীতিতে কতটুকু গুরুত্বপূর্ণ। স্ক্রিনের নিচে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেই নাম্বারে ফোন করে আপনাদের ভাবনাও জানাতে পারবেন। জনাব মঞ্জু, একই প্রশ্ন আপনার কাছে। শেখ হাসিনার মন্তব্য আপনি দেখেছেন কিনা? যদি দেখে না থাকেন বা দেখে থাকেন, আপনার প্রতিক্রিয়া। তিনি এই হত্যাকাণ্ডের জন্য প্রতিবাদ জানিয়েছেন, তীব্র প্রতিবাদ জানিয়েছেন, এবং একই সাথে যে এই ঘটনাকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক সম্প্রীতির নষ্ট হওয়ার যে আশঙ্কা, তিনি তাও প্রকাশ করেছেন। না, শেখ হাসিনা ব্যাপারে বলতে গেলে আমি প্রথমে বলবো যে আহ উনি যে গণহত্যা চালিয়েছেন, যে গণহত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন, সেই বিষয়ে উনি যদি বলে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের ব্যাপারে কিছু বলেন, তাহলে সেটাকে আমি কিছুটা হলেও গুরুত্ব দেওয়ার পক্ষে। যেহেতু গিয়াস ভাই বলছেন যে উনি গুরুত্ব দেওয়ার পক্ষে না। এখন শোনেন, প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশকে এরকম একটা ধ্বংসস্তূপের মধ্যে রেখে পালিয়ে গেছেন। হুম, তো উনি এখন বাংলাদেশ সম্পর্কে কিছু বলার আগে তার আগের জায়গাটা ফয়সালা হতে হবে। তাকে তার ওই গণহত্যার জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে, এবং তার মধ্যে একটা অনুশোচনার বা একটা সৎ সাহসের লক্ষণ আমরা দেখতে চাই। হুম, যেমন সৎ লক্ষণ এটা হতে পারে যে ঠিক আছে, আপনারা একটা নিরপেক্ষ বিচারের আয়োজন করেন, আমি সেই বিচারের মুখোমুখি হতে রাজি আছি। জি, উনি যদি কোনো স্টেটমেন্ট করেন, আমি সেটা শুনতে এবং গুরুত্ব দিতে রাজি আছি। হুম, আদার দেন, যিনি নৈতিকভাবে পরাজিত, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যিনি দেশ ছেড়ে চলে গেছেন, তিনি এই ধরনের কিছু বললে, এখন ধরেন কালকে যখন উনি দেখেছেন যে সকল রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানের সকল শক্তি এক কাতারে দাঁড়িয়ে গেছে এবং কোন ধরনের সহিংসতা হয় নাই, বাংলাদেশে অনেক কিছু হওয়ার আশঙ্কা অনেক ছিলেন, হয় নাই, এখন উনি এটা একটা রিচুয়াল অনুসারে উনি একটা স্টেটমেন্ট দিচ্ছেন। তো সুতরাং এই জায়গা থেকে ওনার বিষয়টাকে আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না। আমি আওয়ামী লীগের যারা বিবেকবান লোক আছেন তাদেরকে বলবো যে আপনারা পার্টিগতভাবে ভাবেন। আপনাদের এই পার্টিকে অবশ্যই আপনাদের উচিত হবে একটা ট্রায়াল ফেস করা। একটা ট্রায়াল ফেস করে আপনাদের কাছে আপনাদেরকে পরিশুদ্ধ হয়ে যদি আপনারা রাজনীতি ফিরে আসতে পারেন, আসবেন। আর যদি না আসতে পারেন, আপনারা পৃথিবীর কোনো বিবেকবান মানুষের কাছে কখনোই আপনাদের রাজনৈতিক অধিকার বা আপনাদের এই যে রাজনৈতিক স্টেটমেন্টের কোনো মূল্য সেখানে থাকবে না। সুতরাং ধন্যবাদ। শেখ হাসিনা ওই
ওই জায়গাটা ফয়সালা করা ছাড়া যাই করবেন সেটা বরং তার জন্য আরো ব্যাকফায়ার হবে, তার জন্য আরো নেগেটিভ হবে। এবং শেখ হাসিনার এই সমস্ত কার্যক্রমে আমি কিন্তু মনে মনে খুশি হই যে শেখ হাসিনাই পারেন আমাদের এই আন্দোলনের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ রাখতেন। কারণ উনি যখন একটা হুমকি দেন আপনি দেখবেন সাথে সাথে সবাই এক জায়গায় দাঁড়িয়ে যায়। উনি ধন্যবাদ। যখন কোন মানে মানে প্রকাশ করেন তখন সাথে সাথে একটা মানে লেফট রাইট টু লেফট একটা বিশাল মানে ঐক্যের প্রাচীর বাংলাদেশে তৈরি হয়। তো সুতরাং শেখ হাসিনার এই আপনি কি এই সুযোগে আপনি কি তাহলে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ? না, আমি শেখ হাসিনার কৃতজ্ঞ না, আমি আমাদের কাছে কৃতজ্ঞ যে আমরা এরকম একটা খারাপ প্রতিপক্ষ পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। আমি এভাবে বলতে চাই। আমরা মানুষ বলে না যে ওই যে মানে খারাপ শত্রু মানে জ্ঞানী শত্রুর চাইতে ভালো, এরকম একটা কথা বলে না, সেজন্য বলছি যে এরকম একটা মানে যুক্তিহীন, উগ্র, রং হেডেড মানে এই ধরনের একটা প্রতিপক্ষকে আমি ইনডাইরেক্টলি আমি মনে করি এটা আমাদের জন্য একটা অপরচুনিটি। আমি ধন্যবাদ। এভাবে বলতে চাই। অনেক কলার আছেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ, আমি লন্ডন থেকে বলছি ফারহান সাহেব। জনাব মোহাম্মদ, লন্ডন থেকে, আপনার অভিমত? আমার অভিমত নয়, আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। বলুন। আপনাদের অনুষ্ঠানটা আমি অত্যন্ত নিবিড় ভাবে সবসময় দেখে থাকি। আপনাদের দুজন গেস্টও আছেন, তারা খুব সুন্দর করে কথা বলছেন, তাতে কোনো অসুবিধা নাই। অসুবিধা হলো যে আপনারা কেন আওয়ামী লীগের কোনো লোককে নিয়ে আসেন না গেস্ট হিসাবে, তারা ডিফেন্ড করার জন্য। এটাই আমার রিকোয়েস্ট যে আপনি যদি মনে করেন যে বাংলাদেশে পাচ্ছেন না কাউকে তাদের সিকিউরিটি ভয়ের জন্য, আপনি ইংল্যান্ড থেকে নেন, লন্ডন থেকে নেন। আমি অত্যন্ত রিকোয়েস্ট করবো যে একই পক্ষের লোককেই নিয়ে আসতেছেন সবসময় অভিমত এখন, কিন্তু ডিফেন্ড করার জন্য কাউকে আনছেন না। এটা অতিরিক্ত মানে ভালো লাগছে এই যে কলার, আপনি বলছেন আপনার নাম হচ্ছে মোহাম্মদ, আপনি লন্ডন থেকে, আপনি কি এই অনুষ্ঠানে কি এর আগে কখনো ফোন করেছেন কিংবা কোনোভাবে? না, আমি কোনোদিন ফোন করিনি, আমি আজকে বাধ্য হয়ে ফোন করলাম, কয়েকদিন দিয়ে ভাবছি করবো। আপনি কি আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট কিনা কিংবা আপনি সমর্থক কিনা? আমি কোনো রাজনীতির সাথে কোনোদিন সম্পৃক্ত ছিলাম না, এখনো নাই। আপনার সাথে কি আমার কখনো দেখা হয়েছে? অনেকবার দেখা হয়েছে। ওকে, আমি আপনাকে লাইনে রেখে আমি এই দুজন অতিথিকে প্রশ্ন করতে চাই যে এই যে কলার, তিনি আওয়ামী লীগকে আমন্ত্রণ জানাতে চান, এখন আপনারা কি আওয়ামী লীগের সাথে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের যারা রাজনীতি করেন এই রাজনীতিবিদদের সাথে কি আপনারা একই প্ল্যাটফর্ম শেয়ার করতে প্রস্তুত কিনা? জনাব মঞ্জু, শোনা যাচ্ছে না। জি বলুন। কাউকে না খেয়াল করেন, আমি যতটুকু শুনেছি ওনার পরামর্শটা ভালো। উনি বলছেন বাংলাদেশ থেকে যদি কাউকে না পান আপনি ইংল্যান্ড থেকে কাউকে নেন। এটা কিন্তু খারাপ না, কারণ ইংল্যান্ডের লোকেরা তো এখানকার সরাসরি গণহত্যার সাথে জড়িত না। আপনি এখানে যারা গণহত্যার সাথে জড়িত তাকে তা আপনি আনতে চাইলেও সে আসবে না, কারণ সে তো আপনার এই কথাগুলোর জবাবও দিতে পারবে না। এবং সে আসলে আমি তো মনে করি যে আমাদের জন্য ভালো, কারণ আমরা তার কাছে তখন এই বিষয়গুলোর জবাব চাইতে পারবো যে গণতন্ত্র এইভাবে মানুষ মারার, এভাবে মানুষকে মানে করার, দমন করার কোন নীতি বাংলা মানে পৃথিবীতে মানবাধিকারের নীতিতে আছে কিনা, আমরা তো সেই প্রশ্নটা সুযোগ পাবো। তো উনি কিন্তু আপনাকে বলেছেন যে আপনি দেশ থেকে যেহেতু পাচ্ছেন না, লন্ডন থেকে আওয়ামী পন্থী কাউকে নেন, সেটা নিতে পারেন, অসুবিধা নাই। আমার কথা হচ্ছে আর আমরা তো যদি এখানে যদি যদি বাংলাদেশ থেকে যদি কেউ বাইরে চলে আসেন, বাইরে আসার পরে যদি আমরা আপনাদের সাথে তাদেরকে কানেক্ট করি, তখন কি আপনারা যোগ দিবেন? না, কেন দেব না? আমি তো সেটার কথা বুঝছি না। কেউ কোন খুনিকে যদি আপনি উপস্থাপন করেন, আমি তো তাকে বলার সুযোগ পাবো যে আপনি আপনার এই খুনের দায়টা তার কি, আমি তো সেটা বলার একটা স্কোপ পাবো। আমি তো এটা তো অসুবিধা মনে করি না আমার ব্যক্তিগতভাবে। জনাব কাদের চৌধুরী, গ্যাস কাদের চৌধুরী। ফারহান, আই এম রেডি, আমি প্রস্তুত। যদি আপনি কোনো আওয়ামী লীগকে আমাদের শোতে আনতেন, তবে একটা তবে থেকে যায় কিন্তু থাকে, সেটা হলো ওই মানিকের মতো লোককে যদি আপনি আনেন তাহলে ভাই আমি নেই। বিচারপতি মানিক তো এখন জেলে, তাকে তো আনাও সম্ভব না, চাইলেও আনা যাবে তার না। মন মানসিকতা, ও আচ্ছা, তার মন মানসিকতা যদি কেউ আসে তাহলে ভাই ইট ইজ নট পসিবল। ইউ নো, উই হ্যাভ, আমরা রাজনীতি করি এবং আমাদের সঙ্গে রাজনীতিতে সকল মতাদর্শের লোকের কথাবার্তা হবে, কোএক্সিস্টেন্স থাকবে, আলাপ আলোচনা হবে।
কিন্তু ওই মন মানসিকতার লোকের সঙ্গে আপনার সম্ভাবনা আমি ব্যক্তিগতভাবে প্রিপেয়ার্ড না। আর আপনাদের দ্বিতীয়ত ফারহান, দ্বিতীয়ত ফারহান আমার আহ, একটা কথা আছে ফারহান, বলুন। যারা ফারহান আমার একটা কথা আছে, জি, বলবো? শুনছি। আপনি যদি এরকম যারা পালিয়ে গেছে এরকম একটা লোক হাজির করতে পারেন আমি খুব খুশি হব। কারণ আমি ওই লোকটাকে জিজ্ঞেস করতে চাই যে গত 15 বছরে যে গিয়াস কাদের চৌধুরী, আমরা যারা এত নির্যাতন সহ্য করেছি, জেলে গিয়েছি, পালিয়েছিলাম, আমরা তো কেউ দেশ ছেড়ে পালাই যাই নাই। আমাদের প্রতিনিয়ত একটা মৃত্যুর ঝুঁকি ছিল। কিন্তু এই ভদ্রলোক কেন পালিয়ে গেলেন সেই প্রশ্নটা যদি আপনি করার সুযোগ দেন, এরকম কাউকে খুঁজে পান, আমি একটু তার কাছে জানতে চাই। এত এত বিদ্রোহী বিপ্লবী বঙ্গবন্ধুর সৈনিক, দেশের জন্য তাদের এত মায়া, এত কিছু, তারা কেন পালিয়ে গেল? সেরকম একটা কাউকে যদি হাজির করতে পারেন আমি রিয়েলি মানে আপনার প্রতি কৃতজ্ঞ হব যে তাকে আমার এই প্রশ্নটা করার সুযোগ হবে। ধন্যবাদ। ফারহান, জি, বলুন। উনি মন্ত্রী তো আপনাকে বলে ফেললেন উনি কি চান। আমি একটু আরেকটু আহ, যোগ করতে চাই এখানে। দেখি ইয়েস, আপনার আহ, আমরা তো 17 বছর কাটিয়ে দিয়েছি বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে। আপনার ডিভিশন ছাড়া মাটিতে শুয়ে 7-8 মাস কেটেছি। এখন তো তারা ডিভিশনও পাচ্ছে, তারা সকল সুযোগ সুবিধা পাচ্ছে জেলখানায়। তবে প্রশ্নটা উঠে 45 মিনিটে যে ব্যক্তি দেশ ত্যাগ করতে পারে তার মন মানসিকতা আওয়ামী লীগের এখনো রয়ে গেছে। এবং বন্ধু বলেছে যে কি আপনি যদি তাদের মতো একজনকে হাজির করতে পারেন আমরা প্রশ্ন করতে পারি। কারণ আপনার খালেদা জিয়াকে তো আপনারা 2 কোটির মামলায় 2 কোটি টাকা চুরির মামলায় কতদিন রেখেছেন হিসাব করেন। জি, একজন রায় দিয়েছে 3 বছরের, হাইকোর্টে রায় দিয়েছে 10 বছরের। জি, কিসের জন্য? 2 কোটি টাকার জন্য। দিস ইজ দ্য মেন্টালিটি, টিপিক্যাল মেন্টালিটি অফ এন আওয়ামী লীগ লিডার। ধন্যবাদ। লেট দেম কাম এন্ড ফেস দ্য মিউজিক। আপনাদের সামনে আসুক, আমাদের সঙ্গে তর্ক বিতর্কে বসুক, আচ্ছা, কিন্তু আচ্ছা, তাদের তো ওই মন মানসিকতা নেই। ধন্যবাদ। ধন্যবাদ। আপনাদের দুজনের জ্ঞাতার্থেই কথা আপনাদের দুজনের জ্ঞাতার্থেই আমি একটু উপস্থাপন করি যে ব্রিটেন কিংবা ইউরোপের যারা সব দলের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা এখনো, আর যেহেতু তারা ব্রিটেনে থাকেন কিংবা ইউরোপে থাকেন, তা আমরা এখনো তাদেরকে প্যানেল ভিত্তিক আলোচনায় আমন্ত্রণ জানাই এবং তারাও আহ, বিভিন্ন বাস্তবতায় তারাও অংশগ্রহণ করে থাকেন। এবং আমি আপনাদেরকে এও জানিয়ে রাখি, যখন যুদ্ধাপরাধের বিচারের জন্য যখন বাংলাদেশে হুলস্থুল কাণ্ড চলছিল এবং বাংলাদেশে যখন বিচার প্রক্রিয়া চলছিল, তখন কিন্তু সারা বাংলাদেশের মিডিয়াতে আমরা দেখেছি যে একটি দলকে প্রায় ব্ল্যাক আউট করে ফেলা হয়েছিল। আমরা যেহেতু ব্রিটেনে থাকি এবং আমরা রেগুলেটেড একটি প্রতিষ্ঠান, রেগুলেশনের খাতিরে হোক এবং বস্তুনিষ্ঠতা এবং নিরপেক্ষতার জন্য হোক, আমরা সেই অনুষ্ঠানে সব দলকে, যারা অভিযুক্ত দল এবং যারা প্রসিকিউশনের সরকার পক্ষের দল, সব দলকে নিয়ে কিন্তু আমরা অনুষ্ঠান করেছি। সেই যুদ্ধাপরাধের সময়ের যখন উত্তাল সময়, যখন পুরো বাংলাদেশ সরকার কিংবা গণজাগরণ মঞ্চ কিংবা যারা অভিযুক্ত ছিলেন তাদের সবার জন্য একটি টেন্সড মোমেন্ট ছিল এবং তখনও আমরা সবাইকে নিয়ে অনুষ্ঠান করেছি, শুধুমাত্র ব্রিটেনে থাকার কারণে, ইউরোপে থাকার কারণে এবং এখানকার যে গণতান্ত্রিক মূল্যবোধ আছে সেই মূল্যবোধ চর্চার সুযোগ থাকার কারণে। এবারেও আমরা সে প্রচেষ্টাই অব্যাহত রাখব এবং সেখানে আপনাদের মতো রাজনীতিবিদদের, অভিজ্ঞ রাজনীতিবিদ, নতুন রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ, দক্ষ রাজনীতিবিদদের অংশগ্রহণ এবং সাপোর্ট আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাদের দুজনের মন্তব্যের জন্য। যাচ্ছি পরের কলে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। কলার কি লাইনে আছেন? সম্ভবত এই কলারকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আমি অনুষ্ঠানের শেষে আপনাকে জনাব গিয়াস কাদের চৌধুরী একটি প্রশ্ন করতে চাই। আপনি আপনার পারিবারিকভাবে আপনি একজন ভুক্তভোগী, আপনি নিজে জেল খেটেছেন এবং এই যে যুদ্ধাপরাধের রায়ে কিংবা আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের দায়ে জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকে দণ্ডিত করা হয়েছে এবং তার ফাঁসি কার্যকর হয়ে গিয়েছে। গতকালকে ইন্টারন্যাশনাল ক্রাইমস কোর্টের যিনি চিফ প্রসিকিউটর জনাব করিম, যিনি একজন ব্রিটিশ নাগরিক, তিনি বাংলাদেশে গিয়েছেন, ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন। ডক্টর ইউনূস শেখ হাসিনাকে প্রসিকিউট করার জন্য আইসিসির সহযোগিতা চেয়েছেন এবং তারা বলেছেন বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটি আছে সেখানে সহযোগিতা করবেন। অবশ্যই আইসিসির যে প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী তারা শেখ হাসিনার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন। আপনার কাছে জানতে চাই, শেখ হাসিনাকে
বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে হস্তান্তর করতে চাচ্ছে। আপনিও তাই চাচ্ছেন কিনা? আপনার প্রশ্নটা খুবই সময় উপযোগী আমি মনে করি। ইউ সি, দিস কোর্ট ওয়াজ ক্রিয়েটেড, এই কোর্টটা সৃষ্টি করেছিল আওয়ামী লীগে। তো এই আওয়ামী লীগের কোর্টে তাদেরই আওয়ামী লীগারদের বিচার হচ্ছে। এটা আমি বলবো আপনার এটা আল্লাহর বিচার। এটা আমার কিচ্ছু বলার নেই। এন্ড আই এম লুকিং ফরওয়ার্ড, আমি সত্যি বাস্তবে খুব আগ্রহের সাথে অপেক্ষা করব যে কি এই মহিলার বিচারটি কি করে এই কোর্টে হয়। বিকজ তার সেফ হাউস, তারপরে আনা কিভাবে কি আপনার ল মিনিস্ট্রি থেকে রায় তৈরি করে হাইকোর্টে বেঞ্চে পাঠিয়ে দিয়েছে ফ্যাক্সে, এগুলো তো সব আমাদের দেখা। স্কাইপিতে বেলজিয়াম থেকে রায় আনা হচ্ছে, এগুলো তো সব পাবলিক নলেজ। কিন্তু এইসব কিচ্ছুই করতে হবে না এই যে প্রসিকিউশনের। এবার হাইকোর্টে আপনার ল মিনিস্ট্রি থেকে কোনো জাজমেন্টই আনতে হবে না। বিকজ আমি আপনার বলতে পারি হাসিনার জন্য, এই গণহত্যার জন্য there is no special references required. ICT created by her will treat her the way she had gone for the judicial killing through the ICT in the past. She will be duly dealt with. Not to worry. এটা গণহত্যা, এটা কোনো বিশেষ এক ব্যক্তির হত্যা না। আর এই গণহত্যার জন্য সাক্ষী, ও মাই গড, আপনার যে 3000 পঙ্গু হয়ে পড়ে আছে তারাই সাক্ষী দিবে। ধন্যবাদ। আর এর থেকে বেশি সাক্ষী আপনার প্রয়োজন এই মহিলার ইয়ের জন্য, কেসের জন্য? আমার মনে হয় না। অসংখ্য ধন্যবাদ জনাব মঞ্জু। সরকার চাচ্ছে আইসিসির মাধ্যমে শেখ হাসিনার বিচারের প্রক্রিয়া শুরু করতে, এবং জনাব আব্দুল করিম যিনি আইসিসির চিফ প্রসিকিউটর এ বিষয়ে তিনি তার সমর্থনও ব্যক্ত করেছেন। তো আপনিও কি চান যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বিচার আইসিসির কোর্টে হোক? জি জি, অবশ্যই চাই। কথা হচ্ছে যে আমরা শেখ হাসিনার একেবারে ন্যায্য ন্যায় বিচার চাই। আমরা চাই না যে যেই কালো আইন দিয়ে আপনার বা অন্যায়ভাবে বিভিন্ন জনকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, বিশেষ করে এখানে গিয়াস ভাই আছেন, ওনার বড় ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর বিষয়টা আপনারা জানেন যে ওনার মামলার সময় আমরা শুনেছি উনি বাংলাদেশেই ছিলেন না। সেরকম একটা মানে অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে, এবং এই কোর্ট নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। সুতরাং শেখ হাসিনাকে আমরা একটা ন্যায্য ন্যায় বিচারের ভিত্তিতে বিচারটা করতে চাই, যাতে বাংলাদেশের এই কলঙ্কটা মুছে যায় এবং বাংলাদেশে কেউ ভবিষ্যতে আর এই ধরনের গণহত্যা, এই ধরনের লুটপাট, এই ধরনের গণতন্ত্র ধ্বংস করা, ভোটের অধিকার কেড়ে নেওয়ার সাহস কেউ যাতে আর করতে না পারে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে বাংলাদেশের এত গভীর রাতে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমরা প্রত্যাশা রাখি এইভাবে আপনারা আমাদেরকে কয়েক সপ্তাহ পরপর আপনারা আমাদেরকে সময় দিবেন। বিশেষ করে ইউরোপ, ব্রিটেন, আমেরিকার দর্শকরা উদ্গ্রীব হয়ে থাকেন বাংলাদেশের প্রত্যেকটি ঘটনা পর্যালোচনা এবং আপনাদের মতো রাজনীতিবিদদের মুখ থেকে বিশেষ বিশেষ ঘটনার বৃত্তান্ত শোনার জন্য। আমরা আশা করি ভবিষ্যতের আমন্ত্রণগুলিও আমরা আপনাদেরকে আমাদের সাথে পাবো। দর্শক, দেখছিলেন অভিমত অনুষ্ঠান। দুজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন এবং তারা তাদের ব্যাখ্যায় বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি তারা নিরূপণ করেছেন, তার পর্যালোচনা করেছেন। আশা করি আপনার অনুষ্ঠান দেখেছেন। অত্যন্ত দুঃখিত, অনেক ফোন কল এসেছে, আমরা নিতে পারিনি সময় স্বল্পতার কারণে। যথারীতি আগামীকাল বিকেল 4টায় এই অনুষ্ঠান সম্প্রচার হবে। সেই অনুষ্ঠানে নতুন অতিথি থাকবেন। আমরা প্রত্যাশা করি সেই অনুষ্ঠান দেখবেন এবং নতুন ঘটনা, নতুন অতিথি নিয়ে আমরাও আপনাদের সামনে হাজির হব, আপনাদের ভাবনা জানবো, অতিথিদের ভাবনা জানবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।